লেখিকা রিমা বিশ্বাসের সৃষ্টি। সকালের দিকটা বাগানে একটা চক্কর না লাগালে সত্যি চলে না মৌসুমীর। গাছের বরাবরের শখ। সাগরেদ হলো বাবা, 12 মাসের গাছ তো আছেই, সিজনের গাছ লাগাবার হিড়িকও কম নয়। বাগানের ধার ঘেঁষা রক্তকরবীর সরু সরু পাতার ফাঁকে ফাঁকে রোদের খেলা। শিউলি গাছের পাতা মুড়ে বাসা বানিয়েছে টুনটুনি। রঙ্গন মাথায় থোকা থোকা সিঁদুর রঙা ফুলের ঝুড়ি চাপিয়ে দাঁড়িয়ে। অপরাজিতা নীল শঙ্খের মতন ফুলগুলো হাওয়া দুলছে মাঝে মাঝে। দেখছিল মৌসুমী, মনটা সবুজে ভরে নিতে ভালো লাগে। সারাদিনের অবসাদের সঙ্গে লড়ার একটা ডোজ। অ্যাসিডিটির জন্য যেমন খালি পেটে চলে, অ্যান্টাসিডও এও ঠিক তেমন। হঠাৎ চোখটা পড়ল পিস লিলিটার উপর। কি সর্বনাশ! কেউ পিস লিলিকে এমন রোদের মধ্যে রাখে? গাছটা তো আর পারি না ভঙ্গিতে একেবারে ঝিমিয়ে গেছে। নির্ঘাত এটা মারকাণ্ড। কেমন রাগটা হয় এবার! কতবার মৌসুমী বলেছে, আর যাই করো ইনডোর প্ল্যান্টগুলোকে অন্তত ফ্যাট ফ্যাটে রোদে ফেলে রেখো না। কিন্তু কে কার কথা শোনে? ও মা, মা! হাঁকলো মৌসুমী। বাইরে বেরিয়ে এলেন মলিনা। কি হলো, কি চেঁচাচ্ছিস কেন? তোমাকে আর কত বোঝাবো, বলিনি ইনডোর প্ল্যান্ট কখনো চড়া রোদে রাখতে নেই? বাবা বাবা, এই জন্য এত চিৎকার? বলি জীবনে তো শুনিনি গাছ রোদ ছাড়া বাঁচে বলে। সবার কেয়ার একরকম হয় না মা। কেউ সেন্সিটিভ হয়, কেউ স্ট্রং হয়, কেউ আবার মিচকে হয়। যেমন এই টবের গাছগুলো রোদে নেতিয়ে থাকবে মনে হয় মরে গেল বুঝি। ও মা, রোদ নিভলেই তরতাজা। আসলে ওরা রেস্টিংয়ে থাকে, তাই সকলের ট্রিটমেন্টও এক নয়। হয়েছে তোর হর্টিকালচারের লেকচার, এবার আমি যাই। স্টাফ পমফ্রেট বসিয়েছি ওভেনে, হয়ে গেছে মনে হয়। তোর জ্বালায় ওটা পমফ্রেট তন্দুরি না হয়ে যায়। ঠোঁট বেঁকালো মৌসুমী। যাও না, কে বারণ করেছে তোমাকে? ঘরে ঢুকে নিজের উপরই রাগ হচ্ছিল মৌসুমীর। কথায় কথায় দেরি হয়ে গেল। আজ মর্নিং গ্লোরিতে যাওয়ার আগে যেতে হবে মল্লিক লেনের এক্সিবিশনে। ঘড়িতে 9:45। আলমারি খুলে বের করে নিল লং স্কার্ট আর কুর্তি। আয়নার সামনে দাঁড়িয়ে ঝটাঝট আঁচড়ে নিচ্ছে চুল। স্ট্রেট চুল, সিল্কি। এর জন্য মায়েরই দান অবশ্য। রাতে নিয়মিত হট অয়েল ম্যাসাজ চলে। খাটের পাশের ওয়ার্ড্রপটা খুলে ওয়ার্ড্রোবের ডোরে ঝোলানো ঝোলা ব্যাগটা বের করে নিল। কাজ বসানো ফুল পাখির কারুকাজ করা কাপড়ের ঝোলা ব্যাগ। একদম অন্য ধরনের ডিজাইন। যে দেখে সেই জিজ্ঞেস করে কোথা থেকে কেনা। কাচের কারুকাজে হাত বোলালো নরম হাতে। এর মধ্যে লুকিয়ে আছে কত নরম পরশ, কত নিষ্পাপ আবেগ। চিলতে হেসে ঝোলা ব্যাগ কাঁধে ফেলে বেরিয়ে পড়ল। আজ সকাল থেকে আকাশটা ঝকঝকে। উপর মহলে সাফাই অভিযান চলছে মনে হয়, তবে রোদটা নির্দয় শাসক। কোনো রকম দয়ামায়া নেই, শাসিয়ে চলেছে রোষে। অটো থেকে নামতেই চোখ গেল অভিলাষ হলে। এখানেই এক্সিবিশন। ভাড়া মিটিয়ে তাড়াহুড়োয় ঢুকলো হলে। বাহ, মনোরম পরিবেশ তৈরি করেছে মেধাদি। মেধাদি আজকের ইভেন্টার অর্গানাইজার। এনজিও চালান। বহু ছেলেমেয়ে তার ছায়ার তলে পুষ্ট সক্ষম। এক একজন আবার এক একটা ছায়াদানকারী বৃক্ষ তৈরি হচ্ছে। দেওয়ালে ঝোলানো রং বেরঙের ছবিগুলোর উপর নজর বোলাচ্ছিল মৌসুমী। কত যে বুদ্ধি খেলে এদের মাথায়। কাপড়ের উপর কি সুন্দর পেন্টিং করেছে। সারসার হাতি দল বেঁধে নেমেছে জল খেতে। কি সুন্দর রঙের নির্বাচন। নীলের বিভিন্ন শেড সঙ্গ দিচ্ছে কালো রং। পিঠে আলতো স্পর্শ পেতে মুখ ঘুরিয়ে তাকালো। মন্দিরা ভুরু নাচাচ্ছে। কিরে, কতক্ষণ? এই জাস্ট ঢুকছি। অ্যারেঞ্জমেন্ট তো এ ক্লাস। ঢুকতেই ফুলের গন্ধ, ঢিমে তালে মিউজিক। স্পন্সর আর কে বলতো? কে? মৌসুমী ভুরু তুলল। এনজিওর স্টুডেন্ট, বাট স্পেশাল চাইল্ড নয়। একদিন এমন সময় আসবে যখন স্পেশাল চাইল্ডরা নিজেদের শো স্পন্সর করবে। দেখে নিস। লেটস সি। কফি খাবে? কবজি ঘড়িতে এক ঝলক তাকিয়ে মৌসুমী বলল, খাওয়া যায়। আজ মর্নিং গ্লোরিতে আমার শিডিউলটা একটু লেটে, এই 1:45 নাগাদ। চল তবে। মেধাদি কাউন্টারে বসেছিল। চুলময় শুভ্রতা, মুখময় লাবণ্য। সাদা ফিনফিনে অর্গ্যান্ডির শাড়ি, বড় বড় নীল গোলাপের কাজ করা, সঙ্গে নীল রঙের ব্লাউজ। হাসছে মিষ্টি করে। কিরে, কেমন দেখলি আমার ট্যালেন্টদের প্রেজেন্টেশন? আনবিলিভেবল মেধাদি। ওদের মতন আমরা তো ভাবতে পারি না, তাই ওদের পেন্টিংয়ের সঙ্গে অন্য কোনো পেন্টিংয়ের তুলনাই চলে না। লোকে তো তা বোঝে না। সবাই যদি কিনতো ওদেরও উৎসাহ বাড়তো, আর এই মিশনটাও তো লক্ষ্যে পৌঁছতো। তবে আই এম এ ভেরি অপটিমিস্টিক পারসন, হোপিং আমরা একদিন সবার আগে থাকবো। সবাইকে পেছনে ফেলে আমাদের স্পেশাল চাইল্ডরা থাকবে সামনে। ঠিক হবে দি। মৌসুমী আশার হাসি হাসলো। মন্দিরার সঙ্গে হাঁটছে ফুটপাথ ধরে। দুটো দোকান পেরোলেই কফি শপ। গ্রিন জোন লেখা কফি শপের কাচের দরজা ঠেলে ঢুকে পড়লো দুজনে। বসলো মুখোমুখি। দুটো বার্গার আর কফি অর্ডার করেছে। মন্দিরা বার্গারে কামড় বসালো। মৌসুমীকে অন্য মনস্ক মনে হচ্ছিল। কফি কাপের উপরের ফ্যানার দিকে চেয়ে যেন কিছু খুঁজছে। কিরে, কি
ভাবছিস? মন্দিরা কফিতে চুমুক দিয়ে বলল। বার্গারে কামড় বসালো মৌসুমী। ভাবছিলাম সৃষ্টির কথা। সৃষ্টি, আই মিন স্পেশাল চাইল্ডদের ক্রিয়েশনের কথা। কফি কাপে এক চুমুক দিয়ে কাপ টেবিলে রাখলো মৌসুমী। আমার মর্নিং গ্লোরি স্কুলের সৃষ্টির কথা বলছি। বছর 3 বয়স। অ্যাজ এ স্পেশাল এডুকেটর আমি ওর মতন অনেক বাচ্চাকে হ্যান্ডেল করেছি। সবাই ইমপ্রুভ করে, বাট এখানে প্রবলেমটা ওর মার। যেমন? সৃষ্টির সেরিব্রাল পালসি রয়েছে। জানিস তো সেটা কি? মন্দিরা মাথা নাড়ল। সত্যি ওর জানার কথা নয়। মৌসুমী স্পেশাল এডুকেটর, কিন্তু মন্দিরা তো নর্মাল স্কুলের টিচার, স্কুলের বন্ধু, তাই আজ এসেছিল এই এক্সিবিশনে মৌসুমীর সঙ্গ দিতে। স্পেশাল চাইল্ডদের প্রতি ওর ভালোবাসা আছে, ওই মৌসুমীর জন্য। ও এত কথা বলে যে ধীরে ধীরে মন্দিরারও ওদের উপর ইন্টারেস্ট গ্রো করেছে। আগে বলতো অ্যাবনর্মাল বাচ্চাগুলোকে দেখলে বড় মায়া হয়। মৌসুমী শুধরে দিয়েছে মন্দিরাকে। অ্যাবনর্মাল বলা চলে না ওদের, ওরা স্পেশাল, কারণ ওদের এডুকেশনের স্টাইল আলাদা, ওদের লাইফস্টাইলটাও আলাদা, ঠিক গৃহী আর সন্ন্যাসীর মতন। তা বলে তুই কি একজন সন্ন্যাসীকে অ্যাবনর্মাল বলবি? শুনে এতটা জিভ বের করেছিল মন্দিরা। ধীরে ধীরে মৌসুমী বুঝিয়েছে মঙ্গোলিয়ান সিনড্রোম কি, বা হেয়ারিং ডিসাবিলিটি কি, অটিস্টিক কারা, স্প্যাস্টিক চাইল্ড কাদের বলে। এখন সেসবের তফাৎ করতে পারে মন্দিরা, তবে সেরিব্রাল পালসি জিওগ্রাফি অনার্স মন্দিরার পক্ষে জানা খুব একটা সুবিধার নয়। তাই মাথা নাড়ল মন্দিরা। কাপের চারধারে আঙুল ঘুরিয়ে মৌসুমী বলল, আমাদের ব্রেনের যেখানে সেরিব্রামটা রয়েছে, মানে যেখানে বুদ্ধি, চিন্তা, কথা সবকিছু নিয়ন্ত্রণ হয়, এমনকি মাসল মুভমেন্টের জন্য যে নার্ভের অ্যাকশন তাও হয়, সেখানে ক্ষত বা মাল্টিপল নার্ভের ডিসঅর্ডার বা গোলযোগকে বলা হয় সেরিব্রাল পালসি। মায়ের গর্ভে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়। ফলস্বরূপ অঙ্গের সঞ্চালনের অক্ষমতা, কারো হাত, কারো পা, কারো ঘাড়। তবে এই সমস্যার সঙ্গে বেঁচে থাকা যায়। সৃষ্টির ডান হাতটা মুভ করতে পারে না, সঙ্গে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে। কারো কারো তো দৃষ্টিশক্তি ক্ষীণ হয়। ইস, মুখটা করুণ হলো মন্দিরার। এখানে দুঃখ করার কিছু নেই ফ্রেন্ড, আমাদের শুধু একটা পথ ধরে চলতে হবে। কিন্তু এই পথটাই তো ধরতে চায় না অর্ধেক লোক, এর মধ্যে সৃষ্টির মাও একজন। কেন? উনি কিছুতেই মানবেন না সৃষ্টি স্পেশাল চাইল্ড। বলবেন ও সব পারে, ইচ্ছে করে মা বাবাকে জ্বালাতন করার জন্য দুষ্টুমি করে। জানিস, সৃষ্টির অডিওমেট্রি টেস্ট হয়েছে, বাচ্চাটার 70% হিয়ারিং ইম্পায়ারমেন্ট আছে, যা হিয়ারিং এইডে ইমপ্রুভ হবে। বাট তার মা কিছুতেই মানবে না। বলবেন ও শুনতে পায়, ইচ্ছে করে না শোনার ভান করে, ওগুলো নাকি ওর দুষ্টুমি। একেই লার্নিং পিরিয়ডটা ক্রস করে এসেছে, তাতে একটু অসুবিধা হচ্ছে। তার উপর ইরেগুলার আসবে, বারবার ফোন করে ওকে সেশনের জন্য আনাতে হয়। এলেই ওই এক কথা, সৃষ্টি সব বোঝে, সব শোনে, এমনকি ওর ডান হাতটাও নাকি তেল মালিশে ঠিক হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলল মন্দিরা। কোনো মা বাবাই কি আর ইজিলি এই ট্রুথটা অ্যাকসেপ্ট করে নিতে পারে বল? সবাই তো স্বাভাবিক, সুস্থ, মজবুত সন্তানই চায়, আর সেটা না হলে ওই উল্টো স্রোতের আঘাতটা মেনে নিতে পারে না। বাট এতে যে সৃষ্টি পিছিয়ে পড়ছে সেটাও তো ঠিক না। ঘড়িতে আবার নজর ফেললো মৌসুমী। আজ তো তোর অফ ডে, বাট আমার যে ক্লাস নিতে হবে, চল উঠি। বিল মিটিয়ে সোজা অটো ধরে নামলো মর্নিং গ্লোরিতে। আজকে সৃষ্টিরই ক্লাস ছিল, আর সময় মতন সেও বসেও আছে। নুডুলের মতন পেঁচানো কোকড়ানো চুল, গাল দুটো ফোলা, রংটা চাপা, সাদা কালো প্রিন্টেড ফ্রক পরে উনি বসে আছেন চুপটি করে। মৌসুমীকে দেখে প্রথমে মুখটা এমন করলো যেন চেনেই না। সৃষ্টির মা চাপা হাসলো গাল ভরে। দিদি চলে এসেছি আজকে। চেয়ার টেনে বসলো মৌসুমী। বেশ করেছেন। কিরে সৃষ্টি, জানিস তো কদিন পর তোর একটা নতুন গয়না হবে। ছোট ছোট দাঁতের শাড়ি এবার বেরিয়ে পড়েছে। হাসছে সৃষ্টি। কি বুঝেছে কে জানে। মৌসুমী বলল, দেখ সবাই কানে দুল পরে, তুই দুটো জিনিস পরবি, একদিকে দুল আর আরেকদিকে হেয়ারিং এইড। কি সুন্দর হবে বলতো। আবার হাসছে সৃষ্টি। টেবিলের সঙ্গে লাগানো ড্রয়ারটা টেনে ছবির বাক্সটা বের করলো মৌসুমী। পরপর রাখলো ছবিগুলো, কোনোটা বাঘ, কোনোটা ভল্লুক, পেঙ্গুইন। বলল, দেখি বলতো কোনটা বাঘ। বেশ জোরে বলতে হয় ওর সামনে। হিয়ারিং এইড এখনো আসেনি। প্রথমে জোরে বলে বলে অভ্যস্ত করার পর হিয়ারিং এইডের ব্যবহার করে, তাই জোরেই বলল। কিন্তু সব শিশুর স্বভাব তো একই, তা হলো দুষ্টুমি। পেঙ্গুইনটাকে দেখাচ্ছে বাঘ। চোখ বড় করলো মৌসুমী। এটা বাঘ। এবার সে মুখ গোজ করেছে। সঙ্গে সঙ্গে চাপা বললেন, দেখলে দিদি, দেখলে এরকম বদমাইশি করে, আর তোমরা ভাবো শুনতে পাচ্ছে না। ও সব শোনে। আর ওই যে ডান হাতটা ওটা কাল নেড়েছিল, আমি নিজে দেখেছি। বিছানা থেকে নামতে গিয়ে বিছানা চাদরটা আঁকড়ে ধরে তারপর কেমন কায়দা করে নামলো। ও সব পারে দিদি। আমার মনে হয় তেল মালিশ করলেই ওই যতটুকু অসুবিধা আছে ওটা চলে যাবে। একটা চাপা শ্বাস পড়লো মৌসুমীর বুক বেয়ে। মার মন একটা আশাকে আঁকড়ে ধরে থাকতে চায়। একজন মাই বোধহয় এতটা পজিটিভ থিঙ্কিং রাখতে পারে, কিন্তু পজিটিভ থিঙ্কিংটা কি একটা ঘোরের মধ্যে ঘোরা ঠিক হবে? বাস্তবটাকে স্বীকার করতে হবে চাপাকে, তবে তো এই পজিটিভ ভাবনাকে সৃষ্টির জীবন দেবে। চাপা ওর স্বপ্নের বেড়া ডিঙোতে না পারলে সৃষ্টি বাস্তবের সাফল্যের বাগানে কিছুতেই ঢুকতে পারবে না। এখানে
এখানে মা বাবার একটা বড় রোল রয়েছে, তা হলো ধৈর্য আর জেদ। সৃষ্টিকে আর কয়েকটা ব্লক, কয়েকটা জাম্বল দেখিয়ে আজকের মতন ছুটি দিয়ে দিল মৌসুমী। কাজটা কি মৌসুমীর সহজ? রোজ একটা নতুন চ্যালেঞ্জ। এক এক সময় মনে হয় উপরওয়ালা বুঝি মুচকি হাসছে। একটা চাল চাললাম, নে দেখি কেমন করে খেলে বেরিয়ে আসতে পারিস। জেদটা মৌসুমীরও তখন বেড়ে যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় উপরওয়ালার দিকে, আমি রেডি, তুমিও রেডি থেকো আমার কাছ থেকে সারপ্রাইজ পাওয়ার জন্য। স্কুলে টেবিলে বসে কাজ করছিল মৌসুমী। আজ মন্দিরার সঙ্গে মুভি দেখতে যাওয়ার প্ল্যান। কিছু অফিসিয়াল কাজ মিটিয়েই বেরোবে। নতুন কয়েকটা বাচ্চা ভর্তি হয়েছে এই সেশনে। ওদের ফাইলগুলো গোছাচ্ছিল, তখনই মোবাইল এলো মেধাদির। একটা গুড নিউজ আছে মৌসুমী। মোবাইলের ওপাশে মেধাদিকে এক্সাইটেড লাগছিল। প্লিজ তাড়াতাড়ি শোনাও দি, অনেকদিন ভালো নিউজ শোনা হয় না। একটা শপ খুলেছি, নাম আমাদের পৃথিবী। সব রকম হোম ডেকোরেটরের জিনিস পাবি, এছাড়া কুশন কভার, বেড কভার অল অ্যাভেলেবেল। প্রাইসটা একটু চড়া রাখছি, ওদের পরিশ্রম কি সস্তায় ছাড়া যায় বল? ঠিক করেছো, তাছাড়া আমি জানি তোমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল কোয়ালিটি সব সময় এ গ্রেডের হয়। তবে ঘুরে যাস, আর না ঘুরে পারা যায়। মন্দিরাকে ফোনে ফোনে বলা হয়ে গেল এবার মুভি ক্যান্সেল, যেতে হবে আমাদের পৃথিবীতে। স্কুল থেকে আগে বাড়ি, ফ্রেশ হয়ে তৈরি হচ্ছিল তাড়াহুড়োয়। মলিনা বললেন, কি রে এসেই আবার কোথায় বেরোচ্ছিস? আমাদের পৃথিবীতে? আমাদের পৃথিবী সে আবার কি? মেধাদি একটা নতুন পৃথিবী গড়ার সংকল্প নিয়েছে, যেখানে পাপ থাকবে না, থাকবে একটা নিষ্কলুষ জগৎ, থাকবে শুধুই সৃষ্টির ছড়াছড়ি। মলিনা বিছানার পাশটায় বসে পড়লেন। এমন একটা পৃথিবী দেখার যে বড় স্বাদ হচ্ছে মৌ। তবে চলো আমার সঙ্গে, সত্যি দেখার মতন ছিল আমাদের পৃথিবী। মলিনা তো পটাপট কয়েকটা পিলো কভার আর কুশন কভার কিনে নিলেন। একেবারে ইউনিক রে, তোর মাসিদের বললে তো ঝাঁপিয়ে পড়বে। এই এরা সেল দেবে পয়লা বৈশাখে? মা! চোখ রাঙালো মৌসুমী। মেধাদি বসেছিল ওই একই রকম স্নিগ্ধ আর শুদ্ধ ভঙ্গিতে। মৌসুমী এগিয়ে গিয়ে বলল, ভেরি গুড স্টেপ দি, তোদের পাশে চাই অলওয়েজ। মলিনা পাশে এসে দাঁড়ালেন। যত দেখছি তত অবাক হচ্ছি, সত্যি ওরা স্পেশাল। তাই ওদের ব্যবহারে এত নমনীয়তা। মাঝে মাঝে মনে হয় যদি সবাই আমরা ওদের মতন হতাম। আত্মভোলা, যেন এক অন্য জগতের মানুষ, এসেছে হয়তো সাধনা করার জন্য। পার্থিব জগতে কোনো আগ্রহ নেই, তবে হয়তো দুনিয়া অপরাধ শূন্য হতো। মলিনার দিকে একবার তাকিয়ে মৌসুমী ফিরল মেধাদির দিকে। হয়তো এমন যুগও আসবে যখন ঈশ্বর পৃথিবী পবিত্র করার জন্য ধরাতলে শুধু এদেরই পাঠাবেন। ঠিক বলেছিস তুই, সেদিন সৃষ্টি সার্থক হবে, বললেন মেধাদি। একটু একটু করে হলেও এগোচ্ছে মিশন। একদিন হয়তো কোনো মা বাবার স্পেশাল চাইল্ড হলে আর কোনো আক্ষেপ থাকবে না। স্বার্থ তো দিনে দিনে সমাজটাকে গ্রাস করছে। সমাজটাকে ক্ষয়রোগ থেকে সারিয়ে তুলতে প্রতিটা পরিবারে দরকার পড়বে একটা স্পেশাল চাইল্ডের। স্পেশাল এডুকেটর মৌসুমী তার সাধনায় মগ্ন। এখন সামনে বসে ধ্রুব, মৌসুমীর পুরনো স্টুডেন্ট, এখন অনেক কিছু পারে। করগুণে অঙ্ক কষতে পারে, ইংরেজি লিখতেও পারে। ধ্রুব অন্যদের থেকে অঙ্কে ভালো, যোগ বিয়োগ গুণ তাড়াতাড়ি করে ফেলে। ধ্রুবর আবার মৌসুমীকে খুব পছন্দ। দুজনের বন্ধুত্ব বেশ ভালো। ধ্রুবর মা বসেছিলেন পাশেই, বললেন, দিদি তোমার ধৈর্য আর চেষ্টায় ছেলেটার কত পরিবর্তন এসেছে। হাসলো মৌসুমী, এটা তো আমার কাজ, আমার পেশা, কিন্তু সাধুবাদ দেব আপনাকে, আপনি একনিষ্ঠ হয়ে ধ্রুবর জন্য সময় দিয়েছেন। চোখের কোণে জল জমল ধ্রুবর মার। কিন্তু দিদি, এই ছেলের ভবিষ্যৎ কি হবে? যা চাইবে তাই হবে। এখন তো এরা সেলফ বিজনেসও করছে। যার যেমন ন্যাক, কেউ পেইন্টিং এর দিকে ঝোঁক, কারো আবার ইন্টারেস্ট কুকিংয়ে, বিশেষ করে বেকিংটা ভালো পারে। তাছাড়া মকটেল বা পিৎজা, স্যান্ডউইচ, এসব যে ধরনের ক্যাফে চলে সেগুলো তো এরা ভালোভাবে চালাচ্ছে। কুকিং, বিল নেওয়া, রিসিপ্ট দেওয়া সব করছে। কেউ কেউ মিউজিকটাকে নিচ্ছে অ্যাজ এ প্রফেশন। শুধু সিঙ্গার কেন, মিউজিক কম্পোজার হিসেবে এরা প্রতিষ্ঠিত হতে পারবে। সেই জন্যই তো চাই স্পেশাল কেয়ার। তারপর ওদের কোন দিকে দক্ষতা রয়েছে তা দেখে ওদের পেশা নির্বাচন করা হবে, ব্যাস, সিম্পল। জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রেও কি এর চেয়ে আলাদা কোনো নিয়ম খাটে? ধ্রুবর মার চোখে আসার চিকমিক। ধ্রুব হাসছে, যেন দুষ্টু কৃষ্ণ ননি চুরি করে খেয়ে মুচকি হাসছে। মৌসুমী ওর চুল কেটে দিল, নটি বয়। সেই সময় ক্লাসে নিবেদিতা ঢুকে বলল, হ্যাঁ মৌসুমী, কতদিন হলো সৃষ্টি আসছে না বলতো? নিবেদিতাও স্পেশাল এডুকেটর। ওর কথায় খেয়াল হলো সত্যি তাই। এই কদিনের নানা কাজের ব্যস্ততায় খেয়াল করেনি সৃষ্টি আসছে না স্কুলে। ওরা ইরেগুলার ছিল ঠিকই, কিন্তু এতটা সাইলেন্টও তো ছিল না। অফিসে এসে রেজিস্টার চেক করে সৃষ্টিদের বাড়ির ঠিকানা বের করে রওনা দিল ওদের বাড়িতে। অটোয় যেতে 40 মিনিট লাগলো। তারপর একটা রিক্সা ধরে নিল মৌসুমী। পথ চেনা নয়, একে ওকে জিজ্ঞাসা করার চাইতে রিক্সাই সহজ হবে গন্তব্যে পৌঁছানোর জন্য। অ্যাড্রেস মতন এসে পৌঁছালো রেজিস্টারের ঠিকানায়। একতলার বাড়িটা বাগানের ঝোপঝাড়ের তলায় চাপা, উঁচু উঁচু ঘাসের মিছিল, বেড়া ধার ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে মোটা গুড়ির দুটো আম গাছ। লোহার কালো গেট খুলে ভিতরে ঢুকলো মৌসুমী। বাগানের একটা ঝোপের মধ্যে একটা উচ্ছে গাছ লতিয়ে উঠেছে, উচ্ছে ঝুলে আছে। কেমন অগোছালো বাগানটা। মৌসুমীর মনে হচ্ছিল ওর হাতে পড়লে এটা একটা গোছানো বাগান হতে পারত। এ বাড়ির পাশ দিয়ে যেই পার হতো এই বাগানের দিকে না তাকিয়ে পারতো না। সব জিনিসেরই চাই যত্ন আর সঠিক পথের পরিচর্যা। আস্তে করা নাড়ল মৌসুমী। ওদের বাড়িটা দেখে বোঝা যাচ্ছে আর্থিক অবস্থা তেমন ভালো নয়।
চাপার চেহারা কথাবার্তাও বলে ও খুব একটা শিক্ষিত নয়। মৌসুমী বুঝতে পারছিল না কি করে কি বোঝাবে ওকে। দুবারের বার কড়া নাড়তে দরজা খুলল চাপা, কিন্তু মৌসুমীকে দেখে যে খুশি হলো না তা মুখটা দেখেই বোঝা গেল। সৃষ্টিকে স্কুলে আনছো না কেন চাপা? ও স্কুলে যাবে না। সৃষ্টির তো কোনো অসুবিধা নেই, আমি এক মাসিকে ঠিক করেছি, ও তেল বানিয়ে আনে রোজ মালিশ করছে। সৃষ্টি এখন অনেক ভালো আছে, কিন্তু এভাবে তাছাড়া 3 বছর হয়ে গেল, ও তো এখনো কথা বলতে শিখলো না, সেই দিকটাও। হাত তুলে থামিয়ে দিল চাপা। 3 নয় 1.5 বছর। সৃষ্টি 1.5 বছর বয়স, আর একজন কথা দেরিতে শেখে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। দীর্ঘশ্বাস ফেললো মৌসুমী। চাপা, তুমি এগোলে সৃষ্টি অনেকটা এগোতে পারতো। চাপা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, স্পষ্ট ইঙ্গিত এবার চলে যাবার জন্য। ধীর পায়ে চলে আসছিল মৌসুমী, তখনই কানে এলো ডিডি। বুকটা ধক করে উঠল মৌসুমীর। ঘুরে দেখে চাপার নাইটিটা মুঠিতে ধরে মার পিছন দিক দিয়ে গোল গোল মুখটা বাড়িয়ে সৃষ্টি। জল জলে চোখ দুটো যেন হাতছানি দিচ্ছে। দিদি এসো, আমাকে একটু সাহায্য করো, আমি অনেকটা এগিয়ে যাব। চোখে চোখে যেন স্বপ্নে তরঙ্গ বয়ে গেল। মৌসুমী কাছে গিয়ে টেনে আনলো সৃষ্টিকে, কোলে তুলে চুমু খেলো সৃষ্টির কপালে গালে। চাপার চোখে জল, 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। চাপার পিঠে আলতো হাত রাখলো মৌসুমী। ওর সঙ্গে তোমাকেও তৈরি হতে হবে চাপা, তোমাকে মেনে নিতে হবে। ওকে যত্ন করার পদ্ধতি হবে সকলের থেকে আলাদা। এবার কান্নায় ভেঙে পড়লো চাপা, বুকের কাছে নাইটির কাপড়টা মুখে চেপে কাঁদছে। জড়ানো গলায় বলল, আমার কেন এমন হলো দিদি? আমাদের ফ্যামিলিতে কেউ এমন নেই, তবে সৃষ্টি কেন এমন হলো? তুমি পারবে তাই ভগবান সবাইকে কিছু কিছু গুণ দেন। তোমায় হয়তো দিয়েছেন অসীম ধৈর্য, সেই ধৈর্য ধরে শুধু সৃষ্টিকে সাহায্য করো, একদিনও নিজেকে সাহায্য করতে পারবে। উদাস 2 চোখে চাপা বলল, সবাই ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, ভাবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গাইবে, নাচবে, বিয়ে হবে। ওকে নিয়ে কি স্বপ্ন দেখব? শুধু একটা বোঝা। চাপা চোখের জল মুছছে 2 হাতে চেপে চেপে। বোঝা? মৌসুমী হেসে ফেলল। সৃষ্টি যদি সমাজের বোঝা হয় তবে চাইবো এই বোঝায় সংসার ভরে যাক। চাপা, তুমি লাকি, তোমার কাছে সৃষ্টি আছে যার দ্বারা কোনোদিনও কোনো অপরাধ হবে না। একবার ভাবো, সে সব মায়েদের কথা যাদের গর্ভের সন্তান ধর্ষক হয়, খুনি হয়, প্রতারক হয়। তুমি কত পুণ্যবান, তোমার সন্তানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। চাপা শুকনো চোখে প্রশ্ন করল, কিন্তু ওর ভবিষ্যৎ? আমরা না থাকলে ওর কি হবে? ভাবলে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তাই নিজেকে বোঝাই, ও আর 5টা বাচ্চার মতন স্বাভাবিক। চাপার হাতটা শক্ত করে চেপে ধরল মৌসুমী। সময় বদলাচ্ছে চাপা, যুগ এখন অনেক এগিয়ে। তুমি শুধু স্বপ্ন দেখো, ওর স্বপ্নের ডানায় রং ভরবো আমরা সবাই মিলে। আমাদের সংস্থা, আমাদের এডুকেশন, আমাদের ট্রেনিং তৈরি করবে এরকম শত শত সৃষ্টিকে। চাপা একটু যেন আশ্বস্ত হলো। মৌসুমী চুকুস করে চুমু খেলো সৃষ্টির গালে। সময়টা সন্ধ্যের দিকে, একটা শান্ত শীতল হাওয়া বইছে। রাস্তার বুকে ছুটে চলেছে বাস, অটো, ট্যাক্সি। মৌসুমী রিক্সা করেছে 2টো। আজ মেধাদির এনজিওতে নিয়ে যাচ্ছে সৃষ্টিকে ওর বাবা আর মা সমেত। সৃষ্টি এখন মৌসুমীর পাশে রিক্সায় বসে এপাশ ওপাশ দেখছে আর মোলায়েমভাবে হাসছে। বেশ মজা পাচ্ছে সে। একবার পিছনে রিক্সাটাও দেখা হয়ে গেল। কে বলে ওর বুদ্ধি নেই? বুদ্ধির গতি হয়তো স্থিমিত, হয়তো ধীর, সেই জন্যই তো দরকার ধৈর্যের। সৃষ্টির মা বাবাকে আশ্বস্ত করে বুঝিয়ে বললেন মেধাদি কি করে এগোতে হবে, কখন কিভাবে ওদের মনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সব আলোচনা হলো। মেধাদি বললেন, আসল চিন্তাটা হলো ইনকাম, উপার্জন। তবে শুনুন, সঠিক প্রশিক্ষণ পেলে এরা কিন্তু উপার্জন করতে পারবে। আর চিন্তা তো সব মা বাপের, কিন্তু সবার উপর তো রয়েছেন একজন, তার সিদ্ধান্তকে মেনে নিয়ে এগোলেই তো হয়। সমস্যা যখন তার দেওয়া, তবে সমাধানও তিনি ঠিক করে রেখেছেন। এখন আপনারা নিশ্চিন্তে স্বপ্ন দেখুন, আমরা সবাই মিলে ওর স্বপ্ন পূরণ করব। স্নেহের পরশে সৃষ্টির চুল ঘেটে দিলেন মেধাদি। সৃষ্টির মা বাবার চোখে আশার চিকমিক। সৃষ্টি হাসছে, যেন সব বোঝে, শুধু দেখছে কত ধৈর্য আছে এদের। মৌসুমীও ফুরফুরে মেজাজে ঢুকলো বাড়িতে। বুকটা অস্বাভাবিক রকমভাবে হালকা লাগছে। যাক, আলটিমেটলি সৃষ্টির মা বাবাকে বোঝাতে পেরেছে। গুনগুন গাইতে গাইতে ড্রয়িং রুমের পিস লিলি গাছটায় নজর পড়ল। ডাটো, সতেজ, সন্ধ্যের মিঠে হাওয়ায় দুলছে। কাছে গিয়ে গাছের পাতায় হাত খেলিয়ে সোফায় বসা মলিনাকে বলল, দেখছো মা, ঘরে কি সুন্দর গাছটা প্রাণ পেল। সবার যত্ন আলাদা। ওকে চড়া রোদে রাখলে মরে যেত, আবার ঘরে ঠান্ডা পরিবেশে থেকে কেমন বিকশিত হয়েছে। আমাদের সৃষ্টির মতন শিশুদের সে বিশেষ যত্ন করতে হবে, তবে ওরাও সুন্দরভাবে বিকশিত হয়ে উঠবে। সৃষ্টির মতন সন্তান ঈশ্বর তাদেরই দেন যারা তার প্রতিপালনের যোগ্য, বললেন মলিনা। মৌসুমী বসলো সোফায়। মলিনা টিভি দেখছেন। ভাবছিল মৌসুমী, সামনে লম্বা যুদ্ধ, যুদ্ধ ধৈর্যের সঙ্গে। মৌসুমীকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে চাপাকেও। নতুন কিছু সৃষ্টি করতে গেলে ধৈর্য যে ধরতেই হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।